স্টুডেন্ট, আজ আমরা পড়বো অ্যাটমিক স্পেকট্রা। এখন এই স্পেকট্রা শব্দটা যেটা থেকে এসছে সেটা হলো স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপির বেসিক প্রিন্সিপাল হলো কোনো একটা স্যাম্পেলের সঙ্গে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা বলতে পারো এক কথায় যে লাইটের সঙ্গে মলিকুল বা ম্যাটারের কলিশনের ফলে তা থেকে যে আমরা রেজাল্ট পাই সেটা হলো স্পেকট্রাম। কেমনভাবে? সাপোজ এখানে একটা স্যাম্পেল আছে এবং তার উপর বিভিন্ন ওয়েভলেন্থের আলো পড়ছে এবং সেই বিভিন্ন ওয়েভলেন্থের আলো ওই মলিকুলের ভিতর দিয়ে যাবার সময় ওই মলিকুল দ্বারা কিছু কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থের আলো এখানে অ্যাবজর্ব হচ্ছে, বাকি যে ওয়েভলেন্থের আলো সেটা ট্রান্সমিট হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন তার ফলে যদি এখানে আমরা কোনো স্পেকট্রাম পাই, তার মানে হলো যে নির্দিষ্ট ওয়েভলেন্থের আলো এই মলিকুল দ্বারা শোষণ হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে গেছে, বাকি যে ওয়েভলেন্থের আলো এখানে গিয়ে সেখানে পড়ছে। তার মানে মনে করো এই মিউ2টা এখানে অ্যাবজর্ব হচ্ছে, তাহলে এই মিউ2 পজিশনে কোনো স্পট পাওয়া যাবে না, এটা একটা কি স্পট পাওয়া যাবে? ব্ল্যাক স্পট। আর বাকি যে মিউ1 আর মিউ3 সেটা কিন্তু এখানে ধরা পড়বে। তার মানে এই মলিকুল দ্বারা এই নির্দিষ্ট যে সমস্ত ওয়েভলেন্থের আলো এখান থেকে গিয়েছে তার মধ্যে নির্দিষ্ট কিছু ওয়েভলেন্থের আলো শোষণ করছে এবং বাকিটা স্পেকট্রামে ধরা পড়ছে, এবং যে ওয়েভলেন্থের আলো অ্যাবজর্ব হচ্ছে সেখানে একটা ব্ল্যাক স্পট তৈরি হচ্ছে। এই যে প্রসেসটা, এটা দিয়ে আমরা যে স্পেকট্রামটা পাই যার বাকি অংশ মোটামুটি কালার্ড, কিন্তু এই বিভিন্ন কিছু নির্দিষ্ট স্পটে ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, যেটা থেকে অনুমান করা যায় ওই নির্দিষ্ট রেঞ্জেরই আলো ওই মলিকুল শোষণ করছে। তো এই ধরনের স্পেকট্রাম হলো অ্যাবজর্পশন স্পেকট্রাম। স্পেকট্রা বা স্পেকট্রাম। ঠিক একইভাবে কোনো একটা মলিকুলকে যখন সেখানে হিট দেওয়া হচ্ছে, কোনো মলিকুলকে সাপোজ হিট দেওয়া হচ্ছে, তাহলে হিট দিলে সেই মলিকুলটা কি হয়ে যাবে? এক্সাইটেড হয়ে যাবে। এখন এক্সাইটেড হয়ে একটা হায়ার এনার্জি স্টেটে পৌঁছে গেল। আমরা জানি কোনো মলিকুল গ্রাউন্ড স্টেটেই বেশি স্টেবল হয়। এখন তাকে যদি হিট দিয়ে হায়ার এক্সাইটেড স্টেটে পৌঁছানো হয়, সে সবসময় কি চাইবে? যে এনার্জিটা অ্যাবজর্ব করে ও হায়ার এক্সাইটেডে পৌঁছাচ্ছে সেই এনার্জিটাই ও কি করবে? রিলিজ করে আবার গ্রাউন্ড স্টেটে পৌঁছাতে চাইবে। ঠিক সেই রকম এক্সাইটেড মলিকুলকে যখন কোনো স্পেকট্রোস্কোপির সাহায্যে তার যে এমিটেড যে এনার্জিটা রিলিজ হচ্ছে, এমিটেড এনার্জি যেটা, সেটাকে দিয়ে যদি আমরা স্পেকট্রাম ড্র করি, তাহলে যে স্পেকট্রামটা পাবো সেটা কিন্তু এমিশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রা। এমিশন স্পেকট্রা তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এক্সাইটেড মলিকুল কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থের আলো বা আমরা বলতে পারি কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থের তরঙ্গ ছাড়ছে, এবং সেটা দিয়েই আমরা স্পেকট্রামের যে যে অঞ্চলে, সাপোজ এখান থেকে দুটো ওয়েভলেন্থের এনার্জি তরঙ্গ আকারে ছাড়ছে, সেটা হলো মিউ1 ও মিউ2, তাহলে আমরা এখানে মিউ1-এর জন্য একটা স্পট পাবো এবং মিউ2-র জন্য একটা স্পট পাবো। বাকি যে অঞ্চলটা সেটা কিন্তু ব্ল্যাক থাকছে। আর এই মিউ1 মিউ2 যদি কোনো নির্দিষ্ট কালার থাকে, তাহলে আমরা সেখানে কিন্তু এই দুটো কালার্ড পিক পাবো, আর বাদ বাকি অঞ্চলটা কিন্তু ব্ল্যাক থাকছে। এটাই হলো এমিশন স্পেকট্রা। তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রা আর এমিশন স্পেকট্রার মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্য হলো অ্যাবজর্পশন স্পেকট্রা কিন্তু সমস্ত অঞ্চলই কালার থাকে এবং যেখানে যেখানে পিক পাওয়া যায় সেটাই কিন্তু ব্ল্যাক স্পট। আর এমিশন স্পেকট্রার সমস্ত অংশই কিন্তু ব্ল্যাক থাকে এবং যে যে অঞ্চলে স্পট পাওয়া যায় সেটা কিন্তু কালার। এটাই হলো অ্যাবজর্পশন স্পেকট্রা আর এমিশন স্পেকট্রা মূল পার্থক্য। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি জিনিস সেটা একটু ধরে নেওয়া যায়। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর 5টা ওয়েভের মতোই আচরণ করে, কিন্তু একটু আলাদা। যেমন সাউন্ড ওয়েভ যেভাবে আচরণ করে, ঠিক একইভাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকেও আমরা ওয়েভ হিসাবে ধরতে পারি, কিন্তু পার্থক্য হলো আর 5টা ওয়েভের সঙ্গে। সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে দুখানা ফিল্ড থাকে। সেটা হলো, এটা মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড, তারই সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে যেটা, সেটা হলো একটা ম্যাগনেটিক ফিল্ড। ও অ্যাজ এ কম্বিনেশন এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে আচরণ করে। এবং
বাদ বাকি ওয়েভ চলার জন্য যেমন একটা নির্দিষ্ট মিডিয়ামের প্রয়োজন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলার জন্য কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন না। সেই জন্য লাইট যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তো লাইট পাসের জন্য কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। সেই জন্য সূর্য অত দূরে থাকা সত্ত্বেও সূর্য থেকে কিন্তু সমস্ত রকমের আলো পৃথিবীতে এসে পৌঁছায়, এবং পৃথিবীর বায়ুমণ্ডল খুব বেশি দূর না, তার উপরের অঞ্চল কিন্তু ফাঁকা, সেখানে কোনো মিডিয়াম নেই, তা সত্ত্বেও কিন্তু সূর্য থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায়। তার মানে হলো এই যে লাইট যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, সেটা এখান থেকে প্রুফ হয়ে গেল। কিন্তু সাউন্ডের চলার জন্য কিন্তু একটা নির্দিষ্ট মিডিয়ামের প্রয়োজন। ওই জন্য ব্রহ্মাণ্ডে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার আওয়াজ কিন্তু আমাদের কানে এসে পৌঁছায় না। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেহেতু আর 5টা ওয়েভের মতো আচরণ করে, সো এর কিছু ফিচার আছে, যেমন আর 5টা ওয়েভের মতো এরও নির্দিষ্ট ওয়েভলেন্থ আছে, এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করি। 2, ফ্রিকোয়েন্সি আছে, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করব, এবং যেটা আছে সেটা হলো একটা স্পিড, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করব। তাহলে আর 5টা ওয়েভের মতো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভলেন্থ আছে, ফ্রিকোয়েন্সি আছে এবং স্পিড আছে। এখন ওয়েভলেন্থ কি জিনিস? ওয়েভলেন্থ হলো এই যে ওয়েভটার একটা কমপ্লিট সার্কেল, এই যে ওয়েভটা সাপোজ এখান থেকে তৈরি হয়ে এখানে গিয়ে কমপ্লিট হচ্ছে, এই যে অঞ্চলটা, এই যে ডিস্টেন্সটা, সেটা হলো কিন্তু ওয়েভলেন্থ। আর ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সি হলো 1 সেকেন্ডে একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে কটা ওয়েভলেন্থ পাস করেছে। সাপোজ এই পয়েন্টটাকে আমরা ফিক্সড করছি, এবং এই পয়েন্টটা যদি ফিক্সড করি, তাহলে একটা ওয়েভলেন্থ, দুটো ওয়েভলেন্থ, এটা ফিক্সড করলে ভালো হবে। এটা যদি আমরা একটা পয়েন্ট হিসেবে ফিক্সড করি, তাহলে একটা ওয়েভলেন্থ, দুটো ওয়েভলেন্থ এবং 3টে ওয়েভলেন্থ। তার মানে এই পার্টিকুলার পয়েন্ট দিয়ে 3খানা ওয়েভলেন্থ পাস হবে, মিউ 1, মিউ 2, মিউ 3। তাহলে আমরা বলতে পারবো এই জায়গাটায় যে এটার ফ্রিকোয়েন্সি হলো 3 সেকেন্ড ইনভার্স। তার মানে হলো 1 সেকেন্ডে এর ভিতর দিয়ে, এই পার্টিকুলার পয়েন্টের ভিতর দিয়ে 3খানা ওয়েভ পাস করেছে। তো ফ্রিকোয়েন্সি মানে হলো 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ পাস করছে একটা পয়েন্ট দিয়ে, সেটাই হলো ফ্রিকোয়েন্সি। আর স্পিড, যে কোনো ওয়েভের একটা স্পিড থাকে। নর্মালি দেখা যায় যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যত রকমের আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তারা নর্মাল যে কোনো শূন্য মাধ্যমে তাদের স্পিড আলোর স্পিডের সঙ্গে সমান। আলোর স্পিড যেমন 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নর্মাল অবস্থা, মানে শূন্য মাধ্যমে, যদি মিডিয়াম দ্বারা বাধা না পায়, সেখানে কিন্তু তার বেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এছাড়াও আমরা জানি যে স্পিডের সঙ্গে ফ্রিকোয়েন্সি ও ওয়েভলেন্থের সম্পর্কটা, এটা হলো ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের সম্পর্ক। এখান থেকে আরও একটা জিনিস জেনে নেই, ওয়েভলেন্থ সমান তাহলে v/মিউ। তাহলে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির মধ্যে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে যে সমস্ত লাইটের বা রেডিয়েশনের ওয়েভলেন্থ বেশি, তাদের ফ্রিকোয়েন্সি কম, আবার যাদের ওয়েভলেন্থ কম, তাদের ফ্রিকোয়েন্সি বেশি। তার মানে যে সমস্ত লাইটের ওয়েভলেন্থ কম, তাদের ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে তাদের এনার্জি বেশি। একইভাবে যাদের ওয়েভলেন্থ বেশি, তাদের ফ্রিকোয়েন্সি কম, তার মানে এনার্জি কম। তো এই হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে একটা ধারণা। এছাড়াও আরেকটু জেনে নেওয়া যেতে পারে যে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা লং জোন ধরে থাকে। তার মানে হলো সাপোজ এখানে আছে গামা রে, এক্স রে, তারপর অনেক কিছু আছে। তারপর এখানে ভাবো ইউভি রে, ভিজিবল জোন,
তারপর আছে আইআর জোন, তারপর আছে রেডিও ওয়েভ জোন। তো একটা লং টার্ম ওয়েভলেন্থের একটা রেডিয়েশন এটা। এক্স রে, গামা রে, ইউভি, ভিজিবল, আইআর, রেডিও ওয়েভ। তো বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে পারে। আমাদের যে অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ভিজিবল জোন। এই জোনের যে সমস্ত ওয়েভলেন্থের আলো আছে, যেটাকে আমরা লাল, নীল, ব্লু হিসাবে চিনে থাকি, তো সেই সমস্ত আলোই কিন্তু একমাত্র খালি চোখে দেখতে পাওয়া যায়। তো এই যে ভিজিবল জোনটাই আমাদের ক্ষেত্রে এখন ইম্পর্টেন্ট পড়ার বিষয়। এখন যেটা আমাদের পড়ার বিষয় সেটা হলো হাইড্রোজেন স্পেকট্রা। এখন কিছু পরিমাণ হাইড্রোজেন মলিকুলকে এক্সাইটেড করা হলো এবং ধরে নেওয়া হলো যে যেহেতু সে কিছু পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করেছে এবং সে একটা পার্টিকুলার এক্সাইটেড স্টেটে পৌঁছে গিয়েছে, সেই এক্সাইটেড হাইড্রোজেন অ্যাটমকে ডিসচার্জ টিউবের মধ্যে রাখা হলো এবং তা থেকে যে রেডিয়েশন সে রিলিজ করছে, কারণ আমরা আগেই জেনেছি যে কোনো এক্সাইটেড মলিকুল সেই এক্সাইটেড স্টেবল হয় না, সে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে গ্রাউন্ডে ফিরতে যায়। তো এরকম এক্সাইটেড মলিকুল, হাইড্রোজেন মলিকুলকে যখন রাখা হয়েছে এবং দেখা গিয়েছে যেখান থেকে যে বিভিন্ন ধরনের রেডিয়েশন আসছে, এবং সেই রেডিয়েশনটাকে যখন আমরা স্পেকট্রামের দ্বারা আঁকার চেষ্টা করলাম, তখন যেটা পেলাম অনেকটা এই ধরনের স্পেকট্রাম। আরও ডিটেলসে বলি, ওই স্পেকট্রামের এরকম কিছু নির্দিষ্ট অঞ্চল আছে। এই অঞ্চলগুলো সম্পূর্ণ ব্ল্যাক। বাকি যে স্পটগুলো দেখা গিয়েছে সেটা হলো রেড, ব্লু, ভায়োলেট, এটা ব্লুইশ গ্রিন। তো এরকম নর্মালি 4-5টা জোনের আলো দেখা গিয়েছে, রেড, ব্লুইশ গ্রিন, ব্লু, ভায়োলেট, আর বাদ বাকি স্পটটা কিন্তু ব্ল্যাক। আমরা আগেই জানি যে এই ধরনের স্পট কোন ক্ষেত্রে দেখা যায়। এই ধরনের স্পট কিন্তু এমিশন স্পেক্ট্রার ক্ষেত্রে দেখা যায়, এবং এটা এমিশন স্পেক্ট্রাই, কারণ আমরা এক্সাইটেড হাইড্রোজেন নিয়েছিলাম, সেখান থেকে যে আলো এমিট করেছে, যে রেডিয়েশন এমিট করেছে, সেটার আমরা স্পেকট্রাম ড্র করেছি, স্পেকট্রাম পেয়েছি। তো সেটা হলো এমিশন স্পেক্ট্রা। এখানে বলার বিষয় সেটা হলো এই যে স্পেকট্রামটা, এটা কিন্তু লাইন স্পেকট্রাম। তার মানে হলো এটা একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম নয়। কন্টিনিউয়াস স্পেকট্রাম কি জিনিস? কন্টিনিউয়াস স্পেকট্রাম যদি বুঝতে চাও, সেটা হলো যদি আমরা কোনো নর্মাল লাইটকে প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, বা নতুন কোনো স্কেলের ওপর যদি চোখ রেখে দেখে থাকো, বা রামধনু যদি দেখে থাকো, দেখবে যে এই ধরনের ঘটনার ফলে যে আলোগুলো স্প্লিট হয়ে যায়, নর্মাল সাদা আলো স্প্লিট হয়ে যায় লাল, নীল, সবুজ, বেগুনি। তো এই আলোগুলোর মাঝে কিন্তু কোনো গ্যাপ থাকে না, মানে লালের সাথে নীল মিশে আছে, নীলের সাথে বেগুনি মিশে আছে। তার মানে এই ধরনের যে স্পেকট্রামটা, এটা আমরা বলতে পারি কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু অ্যাটমের ক্ষেত্রে, মানে যে কোনো অ্যাটমকে এক্সাইটেড করা হলো এবং তার থেকে যে এমিশন রেডিয়েশন বার হলো, এমিটেড রেডিয়েশন বার হলো, সেই এমিশন স্পেকট্রাম কিন্তু কন্টিনিউয়াস না, তার কিছু এক্স্যাক্ট পিক আছে, মাঝে মাঝে কিন্তু গ্যাপ আছে, যে কারণেই কিন্তু আমরা বলি অ্যাটমিক স্পেকট্রা হলো লাইন স্পেকট্রা। এখন এই যে অ্যাটমিক স্পেকট্রা, লাইন স্পেকট্রাম, সেটা কিন্তু প্রথম সাকসেসফুলি বোর মডেল থেকেই ব্যাখ্যা দেওয়া গিয়েছিল, এবং সেটাই আমাদের পড়ার বিষয়। কিন্তু বোর মডেল আবিষ্কারের আগে বামার বলে একজন বিজ্ঞানী এই যে বিভিন্ন ওয়েভলেন্থের জোন পাওয়া গিয়েছে ভিজিবল রিজিয়নে, তা ব্যাখ্যার জন্য একটা বেসিক ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়েছিলেন, যার কোনো প্রুফ ছিল না, শুধু এরকম একটা বেসিক ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়েছিলেন। এর একটা নির্দিষ্ট মানও দিয়েছিলেন, 56 একটা নির্দিষ্ট মানও দিয়েছিলেন। তো এই মান বসিয়ে যখন এখানে n1 এর জায়গায় 2 বসানো হচ্ছে এবং n2 এর জায়গায় 3, 4, 5, 6 এরকম বিভিন্ন মান বসানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে মানটা আসছে সেটা অনেকটাই এই ভিজিবল ওয়েভলেন্থ জোনের সাথে মিলে যাচ্ছে, কিন্তু এর কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল না। এখন বোর থিওরির সাহায্যে সহজেই আমরা ইলেকট্রনের যে
এমিটেড এনার্জি ও অ্যাবজর্ব এনার্জি ক্যালকুলেট করতে পারি। কিভাবে? সাপোজ এটা একটা হাইড্রোজেনের সিস্টেম, ইলেকট্রন প্রথম N1 কক্ষে আছে এবং আমি এখানে কিছু এনার্জি দিলাম এবং ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে N2 কক্ষে পৌঁছেছে। এখন যেহেতু N2 কক্ষ হায়ার এক্সাইটেড স্টেট, ওখানে স্টেবল না, সেহেতু যে এনার্জি ও অ্যাবজর্ব করেছিল সেই এনার্জি রিলিজ করে আবার N1 এ ফিরছে এবং আমি সেই ডেল ই মানে E2 ও E1 এর মধ্যে যে এনার্জির পার্থক্য সেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। কিভাবে? এখন বোর থিওরি অনুসারে En সমান সমান কি লিখি? 2 পাই স্কয়ার m e⁴ n স্কয়ার h স্কয়ার এনতম কক্ষপথের ক্ষেত্রে। এখানে বলে রাখি হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু Z1 এর মান z সমান 1, তাই এখানে z স্কয়ার টার্মটা নেগলেক্ট আছে, মানে ওখানে অন হয়ে থাকার জন্য ওখানে নেই। এখন E2 সমান সমান তাহলে কি হবে? E2 সমান 2 পাই স্কয়ার m e⁴ এই n এর জায়গায় যেহেতু E2 আমি ধরে নিচ্ছি E2 মানে N2 কক্ষের এনার্জি, তাহলে আমি এখানে N2 স্কয়ার বসালাম এবং h স্কয়ার। ঠিক একইভাবে E1 সমান কি হবে? 2 পাই স্কয়ার m e⁴ n1 স্কয়ার h স্কয়ার। এখন ডেল ই সমান সমান E2 বিয়োগ E1 যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? 2 পাই স্কয়ার m e⁴ n2 স্কয়ার h স্কয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 পাই স্কয়ার m e⁴ n1 স্কয়ার h স্কয়ার। এখন যদি আমরা এই পার্টটা কমন নিই এবং এই পার্টটা আগে রাখি, 2 পাই স্কয়ার m e⁴ h স্কয়ার, তাহলে 1/n1 স্কয়ার মাইনাস 1 এর যে n2 স্কয়ার, এই যে পার্টটা থেকে যায়। এখন প্লাঙ্কের ইকুয়েশন অনুসারে আমরা জানি যে যে কোনো এমিটেড বা অ্যাবজর্বড এনার্জি সমান সমান E সমান h নিউ, এবং আমরা এও জানি যে ফ্রিকোয়েন্সি সমান সমান c/λ, যেখানে c হলো স্পিড অফ লাইট, আলোর বেগ, এবং এটা হলো ওয়েভলেন্থ, তাহলে h সমান c/λ। এখন আমি যদি এটা ডেলির জায়গায় পুট করি এই c/λ এবং এই পার্টটাকে নিচে আনি, তাহলে যেটা দাঁড়াচ্ছে 1/λ সমান 2 পাই স্কয়ার m e⁴ h কিউব c অন n1 স্কয়ার অন n2 স্কয়ার। এই পুরো পার্টটাকে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরছি আর h, তাহলে অন n1 স্কয়ার মাইনাস অন n2 স্কয়ার। চলো ও পাশে একবার ফ্রেশ করে লিখছি, তাহলে যেটা দাঁড়ালো 1λ সমান সমান RH 1n1 স্কয়ার অন n2 স্কয়ার, যেটাই কিন্তু বামার কোনো প্রুফ ছাড়াই এরকম একটা ইকুয়েশন প্রমাণ করেছিল। তো সেটাই আমরা বোর থিওরির সাহায্যে প্রমাণ করেছি। এখন যদি আমরা হাইড্রোজেনের প্রথম কক্ষ এবং যেমন দ্বিতীয় কক্ষ, আমরা যদি দ্বিতীয় কক্ষ থেকে একটা ইলেকট্রন ভেবে নেই যে প্রথম কক্ষে জাম্প মেরেছে, তাহলে তার ফলে যে এনার্জি রিলিজ করেছে সেটা যে সেই এনার্জির যদি তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে চাই, তাহলে কিন্তু কি করব? তাহলে 1/λ সমান RH সমান n1, যেহেতু প্রথম কক্ষে জাম্প করেছে, মাইনাস n সমান দ্বিতীয় কক্ষে জাম্প করেছে, এবং RH এর একটা কি নির্দিষ্ট মান আছে, সেখান থেকে কিন্তু আমরা দ্বিতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে যে জাম্প করার জন্য যে ইলেকট্রন যে রেডিয়েশন রিলিজ করেছে তার কিন্তু আমরা মান পেতে পারি। চলো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যাক। বামার সিরিজের ক্ষেত্রে এইচ আলফা ও এইচ বিটা রেখা দুটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ধরনের অঙ্ক যখন পড়বে তখন কি করবে? আমরা জানি 1/λ সমান সমান RH 1/n1 স্কয়ার বাই 1/n2 স্কয়ার। এখন বামার সিরিজ মানে এটা n সমান 1, এটা n সমান 2, এটা n সমান 3, এটা হলো নিউক্লিয়াস। এখানে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ঠিক আছে।
বামার সিরিজ বলতে বোঝায় যখন কোনো এক্সাইটেড, সেটা 3, 4, 5 নম্বর এক্সাইটেড স্টেট থেকে যখন কোনো ইলেকট্রন এনার্জি রিলিজ করে 2 নম্বর সেলে ফিরবে, বা 5 নম্বর বা 3 নম্বর এক্সাইটেড স্টেট থেকে যখন 2 নম্বর সেলে ফিরবে, তখন যে ওয়েভলেন্থের স্পেকট্রামে ওয়েভলেন্থের রিজন পাবো সেটা হলো কিন্তু বামার সিরিজ। তো এখানে বলেছে যে এইচ অ্যালফা ও এইচ বিটা রেখা, তাই তো? তাহলে এখানে আমরা ভাবতে পারি যে 3 নম্বর কক্ষ থেকেও 2 নম্বর কক্ষে ফিরতে পারে এক্সাইটেড ইলেকট্রন এনার্জি রিলিজ করে, একইভাবে 4 নম্বর কক্ষ থেকেও এনার্জি রিলিজ করে কিন্তু ইলেকট্রন 2 নম্বর এখানে পৌঁছাতে পারে। তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করা যাক। এইচ অ্যালফা মানে আমরা তাহলে ভাবলাম যে n1 সমান 2 এবং n2 সমান 3, মানে 3 নম্বর থেকে 2 নম্বর কক্ষে ফিরছে। তাহলে 1/λ সমান সমান আর এইচ এর ভ্যালু যদি বসিয়ে দেই 10, 9, 6, 7, 8, 7, 0, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করি এরকম কিছু একটা পাবো, 6.565 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার। ঠিক একইভাবে যখন এইচ বিটা রেঞ্জের আমরা রেখা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব, তখন কিন্তু n1 সমান সমান 2, কারণ বামার সিরিজ মানেই 2 নম্বর কক্ষে ইলেকট্রন ফিরে আসছে, আর n2 সমান সমান 4। 3 নম্বর থেকে ফিরলে সেটা এইচ অ্যালফা, 4 নম্বর থেকে ফিরলে সেটা এইচ বিটা। তাহলে একইভাবে 1/λ সমান সমান কী করতে পারবো, 10, 9, 6, 70, এখানে 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। তো এখান থেকে যেটা মান পাবো সেটা হলো কিন্তু আমরা এইচ বিটা। অ্যান্সার যদি ক্যালকুলেট করো দেখা যাবে 863 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, এরকম কিছু একটা আসে। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা তাহলে বোর প্রমাণিত যে ওয়েভলেন্থের ইকুয়েশান, সেখান থেকে কিভাবে এইচ অ্যালফা ও এইচ বিটার মান আমরা বের করতে পারছি। এবং এর থেকে প্রমাণিত হচ্ছে যে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রা অ্যাকচুয়ালি লাইন স্পেকট্রাম, এবং কিছু নির্দিষ্ট ওয়েভলেন্থের আলো বিকিরিত হচ্ছে, যেটা ভিজিবল জোনে থাকছে বলে দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাটমিক স্পেকট্রা বর্ণনা করতে বোর মডেল কিন্তু ব্যর্থ হয়েছে, এবং সেটা নিয়েই আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে সেই ত্রুটিগুলোকে ধরে অ্যাটমিক মডেলের আরও মডিফাইড ভার্সন তৈরি করা হয়েছে।